ফার্টিলাইজারটা ম্যাম ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউস করা হয় সিনথেটিক্যালি। ম্যাম ফার্টিলাইজারটা হচ্ছে নরমালি একটা মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলা কেমিক্যাল ফর্মে থাকে যেগুলো আর কি সহজে অ্যাভেলেবল ফর্মে প্ল্যান্ট আপটেক করতে পারে এই টাইপের কেমিক্যাল কম্পাউন্ড। যথেষ্ট পরিমাণে থাকে। ম্যাম ফার্টিলাইজার গুলো হচ্ছে আর্টিফিশিয়ালি সিনথেটিক প্রোডাক্ট যেগুলো প্ল্যান্টকে মানে খুব তাড়াতাড়ি নিউট্রিয়েন্ট গুলা সাপ্লাই করে যেন প্ল্যান্ট গুলা খুব কুইকলি অ্যাবজর্ব করতে পারে। আর কিছু অ্যাড করতে চাও কেউ? ফার্টিলাইজার হচ্ছে গিয়ে যে কোনো নির্দিষ্ট একটা নিউট্রিয়েন্ট থাকবে, এক বা একাধিক নিউট্রিয়েন্টের সমন্বয়ে ফার্টিলাইজারটা তৈরি করা হয়। ফার্টিলাইজারটা আমরা মাইক্রো প্ল্যান্টের জন্য যেটা স্পেসিফিক আমাদের দরকার আমরা সেটাই সিনথেসাইজ করে দিতে পারি এবং অ্যামাউন্টটা আমরা কন্ট্রোল করতে পারি। Anything else? The last one, anything else? না, সবকিছু বলা হয়েছে তাই না? মোটামুটি মনে হয় হয়েছে। মোটামুটি হয়েছে। তোমরা সবাই বলছো, সবাই পার্ট পার্ট করে বলছো। কেউ কেউ বলছো ফার্টিলাইজার ইজ এ কেমিক্যাল প্রোডাক্ট, কেউ কেউ বলছো ফার্টিলাইজারে মেজর নিউট্রিয়েন্ট গুলো থাকে, কেউ কেউ বলছো ফার্টিলাইজার হচ্ছে প্ল্যান্টকে নিউট্রিয়েন্ট দেয়। আর সবগুলো ডেফিনিশন পার্শিয়ালি কারেক্ট, একটু অ্যাড করতে হবে, একটু অ্যাড করলে ওটা কমপ্লিট ডেফিনিশন হবে। যেমন তোমরা যারা বলছো যে ফার্টিলাইজার ইজ এ কেমিক্যাল প্রোডাক্ট, আর্টিফিশিয়ালি সিনথেসিস করা হয়, এখানে একটু এডিশন আছে, ফার্টিলাইজার ইজ নট অনলি এ কেমিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, এটা অর্গানিক প্রোডাক্টও হতে পারে। যারা বলছো যে ফার্টিলাইজার হচ্ছে শুধু মেজর নিউট্রিয়েন্ট থাকে, ফার্টিলাইজারে মাইক্রোনিউট্রিয়েন্টও থাকতে পারে। যারা বলছো যে ফার্টিলাইজার প্ল্যান্টকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, এটা একটা অংশে ঠিক আছে যে হ্যাঁ প্ল্যান্টকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, দ্রুত নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, ইটস অলসো ওকে। তোমাকে যেটা করতে হবে কম্পাইল করতে হবে। এখন সিম্পলি এখানে আমি কম্পাইল যেটা করেছিলাম তোমাদের জন্য, ফার্টিলাইজার ইজ এনি ম্যাটেরিয়াল অফ ন্যাচারাল অর সিনথেটিক অরিজিন added to the soil to supply one or more essential plant nutrient. খেয়াল করো, any material of natural or synthetic origin. তুমি যদি এককভাবে বলো যে সিনথেটিক ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে প্রডিউস করা হয়, পুরোপুরি সত্যি না, partially. Added to the soil to supply one or more essential plant nutrient, not always only for macronutrient, major nutrient. ঠিক আছে, কখনো কখনো মাইনর নিউট্রিয়েন্টের জন্য আমরা ফার্টিলাইজার দেই। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে একটু? আরেকটু তোমরা যে ডেফিনিশনটা লেভেল ফার্টিলাইজার কোনটা বুঝি নাই। ন্যাচারাল ফার্টিলাইজার। ন্যাচারাল ফার্টিলাইজার তুমি বলো দেখি একটা ন্যাচারাল ফার্টিলাইজার কি? কাউ ডাং, পোল্ট্রি ম্যানিউর, দ্যাটস ইট, ইউরিয়া। এটা আমি কোনো কেমিক্যাল প্রসিডিউরে বা কোনো ফ্যাক্টরি প্রসিডিউরে প্রডিউস করি নাই। ঠিক আছে, যেটা একেবারে ন্যাচারাল অরিজিন এবং যেটাকে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিউর ব্যতিরেকে তৈরি করছি, সেটাকে আমি ন্যাচারাল ফার্টিলাইজার, ন্যাচারাল অরিজিনের ফার্টিলাইজার বলতেছি। ম্যাম তার মানে কি আমরা ম্যানিউরকে এখানে অ্যাড করতেছি, মানে ইনক্লুড করতেছি ফার্টিলাইজারের মধ্যে? ফার্টিলাইজারের বাংলা কি বলো? সার। সার, গোবর কি সার না? জি ম্যাম। তোমরা যেটা লেভেল 1 সেমিস্টার 1 এ অ্যাগ্রোনমিতে পড়ে আসছো, ওখানে খন্ড খন্ড করে ম্যানিউর, ফার্টিলাইজার এরকম আলাদা করে দুইটা টার্ম হিসেবে পড়ানো হয়। এখন যেহেতু তোমরা একটু লেভেল 2 তে আসছো, এখন তোমরা একটু ব্রডার সেন্সে শিখবা। মানে ম্যানিউর ওয়ান টাইপ ফার্টিলাইজার। ডেফিনেটলি তোমরা ওইটা যেটা শিখে আসছো, এটারই কনফিউশন ছিল ম্যাম, মানে আমরা আলাদা পড়ছিলাম তো। তোমরা আগে যেটা শিখে আসছো ওটা ভুল না, এটা হচ্ছে যে এখন তোমাকে আরেকটু ব্রডার সেন্সে দেখতে হবে, যেহেতু এখন আরেকটু বড় হয়েছে এবং ম্যাচিউরলি দেখতে শিখছো। এভরি ম্যাটেরিয়াল দ্যাট সাপ্লাই নিউট্রিয়েন্টস টু দি প্ল্যান্ট ইজ এ ফার্টিলাইজার।
এখন তুমি অরিজিন কিভাবে হচ্ছে বা প্রডিউস কিভাবে হচ্ছে সেটার উপর বেস করে তুমি বলতে পারো যে এটা ম্যানিওর, দ্যাট ইজ ফার্টিলাইজার অর কেমিক্যাল ফার্টিলাইজার স্পেসিফিক্যালি, এন্ড আরো কিছু টার্ম আছে যেটা আমরা ইউজ করি, আমি আসতেছি পরে এগুলোর ক্লাসিফিকেশনে, তখন তুমি পরে যাবা। কিন্তু তোমার এখন যে ব্রডার কনসেপ্টটা রাখতে হবে, যতগুলো ম্যাটেরিয়ালস প্ল্যান্টের নিউট্রিয়েন্ট সাপ্লাই করে আমরা সবগুলোকে ফার্টিলাইজার বলি। ঠিক আছে? নাও নেক্সট আমরা একটু ক্লাসিফিকেশন সহজ যেটা তোমাদের বলি। তোমাদেরকে ক্লাসিফিকেশন আমি কয়েকটা বলবো ফার্টিলাইজারের। প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে তোমরা এতক্ষণ যেটা আলোচনা করছো যে অরিজিন বা সোর্সের উপর বেস করে আমরা ফার্টিলাইজারের যখন ক্লাসিফিকেশন করি, কোন সোর্স থেকে নিউট্রিয়েন্টটা আসছে তার উপর বেস করে। স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। ওখানে দেখো যে আমি তিনটা ক্লাসিফিকেশন এখানে দিয়েছি। নাম্বার 1 হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, এটাকে আরেকটা নামে আমরা ডাকি ম্যানিওর। আরেকটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, যেটাকে আমরা কেমিক্যাল অংশটুকু বাদ দিয়ে বেশিরভাগ সময় সংক্ষেপে বলে ফেলি ফার্টিলাইজার। এন্ড দি লাস্ট ওয়ান হচ্ছে বায়ো ফার্টিলাইজার। অনেক সময় বায়ো ফার্টিলাইজারকেও আমরা ক্যাটাগরাইজ করি, কিন্তু অত ইনডেপথে তোমাদের জন্য আমি যাচ্ছি না। এখন এই তিনটা ক্লাসিফিকেশনই দেখো, অর্গানিক ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজার। আমরা একটু আগে যেটা বলছিলাম অর্গানিক ফার্টিলাইজার, যেটা অরিজিনেটেড ফ্রম হায়ার প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, যে ফার্টিলাইজারগুলো প্ল্যান্টস এবং অ্যানিমালস থেকে আসবে, যেমন কাউডাং বলছো তোমরা, যেমন পোল্ট্রি ম্যানিওর বলছো, যেমন লিফ লিটার হতে পারে, গাছের পাতা, এটা যদি পচিয়ে সার তৈরি করি, দ্যাট ইজ অর্গানিক ফার্টিলাইজার। ঠিক আছে? নাও নেক্সট যে ক্যাটাগরিটা আমরা বলি কেমিক্যাল ফার্টিলাইজার, অথবা খুব সংক্ষেপে আমরা যেটাকে সার বলে চিনি বা ফার্টিলাইজার বলি, আসলে ওটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, যেটা প্রডিউস সিনথেটিক্যালি ইন দ্য ইন্ডাস্ট্রিজ ফর কমার্শিয়াল পারপাস। নর্মালি আমরা এখানে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টের মিক্স করি, ফ্যাক্টরিতে প্রডিউস করি, এবং এই ম্যাটেরিয়ালগুলো সাধারণত লার্জ অ্যামাউন্টে নিউট্রিয়েন্ট ধারণ করে, যে নিউট্রিয়েন্টটার জন্য আমরা বানাই। যেমন ইউরিয়া, এর মধ্যে নাইট্রোজেন থাকে 46%, টিএসপি, এর মধ্যে ফসফরাস পি পার্সেন্টেজ থাকে 21%, মিউরেট অফ পটাশ, যার মধ্যে আমরা কে পার্সেন্ট বলি 50%। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। তাহলে এই দুইটার পার্থক্য ম্যাম বায়ো ফার্টিলাইজারটা একটু আরেকবার বলবেন? বায়ো বলিনি, বায়ো বলবো। ও আচ্ছা। বায়ো ফার্টিলাইজার হচ্ছে, আমি যদি খুব সহজে বলি, এরকম কিছু ফার্টিলাইজার যার মধ্যে লিভিং বিইং থাকে, বায়োলজিক্যাল বিইং ফার্টিলাইজারের মধ্যে থাকে। বুঝতে পারছো এখন? বায়ো ফার্টিলাইজার কন্টেনিং লিভিং বিইং অথবা লিভিং বিইং এর ডরমেন্ট সেল যদি ফার্টিলাইজারের মধ্যে থাকে, তখন এটাকে আমরা বলি বায়ো ফার্টিলাইজার। যেমন ট্রাইকোডার্মার একটা ইনোকুলেন্ট পাওয়া যায় আমাদের এখানে বায়ো ফার্টিলাইজার নামে মেটোরাইজিয়াম পাওয়া যায়। এটা আসলে যেমন ট্রাইকোডার্মা একটা ব্যাকটেরিয়া বা একটা ফাঙ্গাস দিয়ে একটা ফার্টিলাইজার তৈরি করা হয়, বা একটা ব্যাকটেরিয়া দিয়ে যখন একটা ফার্টিলাইজার তৈরি করা হয়, ওইটা ব্যাকটেরিয়ার ডরমেন্ট সেলকে ছাই বা অন্য কোনো ইনার্ট ম্যাটেরিয়াল সাথে মিশিয়ে, অথবা সডাস্ট অথবা প্রেস মাড অথবা সয়েল কখনো এর সাথে মিশিয়ে দেওয়া হয়। ওই যে বায়োলজিক্যাল বিইংটা ফার্টিলাইজারের মধ্যে থাকে, ওইটা যখন জমিতে দেওয়া হয় তখন সে কিছু স্পেসিফিক কাজ করে। যেমন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যদি আমরা ফার্টিলাইজার হিসেবে দেই, অথবা ফসফেট সোলেবুলাইজিং ব্যাকটেরিয়া যদি আমরা ফার্টিলাইজার হিসেবে তৈরি করি, তখন এর মধ্যে আসলে সরাসরি লিভিং ব্যাকটেরিয়া থাকছে বা লিভিং ফাঙ্গাস থাকছে, অথবা এই লিভিং সেলটা সুপ্ত অবস্থায় বা ডরমেন্ট অবস্থায় থাকছে, ওইটাকে আমরা বলি বায়ো ফার্টিলাইজার। রাইজোবিয়ামের একটা ফার্টিলাইজার বাজারে কমনলি পাওয়া যায়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বলি, রাইজো ফার্টিলাইজার হিসেবে খুব কমনলি তোমরা বড় ধরনের ফার্টিলাইজারের দোকানগুলো, ডিলারের দোকানে গেলে আসলে বায়ো ফার্টিলাইজার বললে রাইজোবিয়ামের ফার্টিলাইজার খুব কমন। আমাদের এখানে বিনায় বেশ কিছু ফার্টিলাইজার ওরা তৈরি করে বায়ো ফার্টিলাইজার। আচ্ছা ম্যাম, বলো।
ম্যাম ভার্মি কম্পোস্টটা কি ট্রাইকোডার্মার কাছাকাছি? নো নো, এটাও এক মানে বায়ো ফার্টিলাইজার ইন এসেন্স, এটাকে বায়ো ফার্টিলাইজার বলা যায়, বাট ইটস কাইন্ড অফ অর্গানিক ফার্টিলাইজার আমরা এই জন্য বলি, ম্যানিউরে পড়ে। ম্যানিউরে বলি এই জন্য যে ভার্মি কম্পোস্টে আমরা আসলে ওখানে কেঁচো দেওয়া হয়, এটা জানো, আর্থওয়ার্ম। তো আর্থওয়ার্মটা যখন ইউজ করা হয়, ইউজ করে আর্থওয়ার্ম আসলে ম্যানিউরের সমস্ত জিনিসগুলো ডাইজেস্ট করে ফেলে, খেয়ে ফেলে, বা আর্থওয়ার্মের যে এক্সক্রিটা আছে সেটা সহ ডাইজেস্টেড পুরো পচা যে ম্যাটেরিয়ালসটা আছে আলটিমেটলি সেটাকে আমরা ফার্টিলাইজার বলি। যখন ফার্টিলাইজার হিসেবে ব্যাগিং করা হয় তখন আর্থওয়ার্মকে আর রাখা হয় না ওখানে, সেই কারণে এটাকে আমরা বায়ো ফার্টিলাইজার বলি না, অর্গানিক ফার্টিলাইজার বলি। আর্থওয়ার্ম কাইন্ড অফ বায়োলজিক্যাল প্রসিডিউর, কারণ এখানে সরাসরি বায়োলজিক্যাল বিং ইনোকুলেট করা হয়, আর্থওয়ার্মকে ইনোকুলেট করা হয়, কিন্তু আর্থওয়ার্মটাকে আবার রেখে দেওয়া হয়। যে ফার্টিলাইজারের ব্যাগটা আমরা বাজারে বিক্রি হয় ভার্মি কম্পোস্ট আকারে, ওর মধ্যে আর্থওয়ার্ম থাকে না, আর্থওয়ার্মের এক্সট্রিটা থাকে, যে জিনিসটা দিয়ে হয়তো কাউডাং দেওয়া হয়েছিল, এই কাউডাংটা মানে পচে সম্পূর্ণ তৈরি অবস্থায় থাকে সয়েলে দেওয়ার জন্য, কিন্তু ওর মধ্যে কোনো প্রকার আর্থওয়ার্ম থাকে না, এই জন্য আমরা এটাকে সরাসরি বায়ো ফার্টিলাইজার বলি না। বুঝতে পারছো? জি। কিন্তু যেটা বায়ো ফার্টিলাইজার হিসেবে দেয়া হয়, প্যাক যেটা পাওয়া যায়, যেমন রাইজোবিয়াম বলছি কমনলি পাওয়া যায়, ওর মধ্যে কিন্তু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়ামের সেল ওখানে থাকতে হবে। জমিতে দেওয়ার পর রাইজোবিয়ামটা জার্মিনেট করবে, ব্যাকটেরিয়া তো তোমরা জানো যে ও জার্মিনেট করে, ওর সেল তৈরি হয় এবং সে প্ল্যান্টের সাহায্য করবে, যে কারণগুলোর জন্য রাইজোবিয়াম আমরা দেই, যেমন সে নাইট্রোজেন ফিক্স করবে, তখন প্ল্যান্টের রুটের সাথে সে অ্যাটাচ হবে এবং প্ল্যান্টকে হেল্প করবে। বায়ো ফার্টিলাইজারে ডেফিনেটলি তোমার বায়োলজিক্যাল বিং থাকতে হবে। বায়োলজিক্যাল বিং দিয়ে বানানো ফার্টিলাইজার যদি পরে তুমি বায়োলজিক্যাল বিং সরিয়ে নেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বায়ো ফার্টিলাইজার বলছি না। ডরমেন্ট বা লাইভ অবস্থায় বায়োলজিক্যাল বিং যেখানে থাকে, স্পেশালি ব্যাকটেরিয়া এন্ড ইন সাম কেসেস ফাঙ্গাস ইউজ করে যে ফার্টিলাইজার গুলো ইউজ করা হয়, বানানো হয়, সেগুলোকে আমরা বলি বায়ো ফার্টিলাইজার। অনেক সময় বাংলায় জীবাণু সারও বলে, জৈব সার, জীবাণু সার, এরকম কিছু কিছু নাম। জীবাণু সার বলেই বেশি ফেমাস ফার্মারদের কাছে এই ফার্টিলাইজারটা। তোমরা যদি ফার্মারদের কথা চিন্তা করো, ওরা চিনে হচ্ছে ম্যানিওর, যেটাকে হচ্ছে বলি আমরা, সেটা ওরা চিনে। কেমিক্যাল ফার্টিলাইজার ওরা সার বলে শুধু কেমিক্যাল ফার্টিলাইজারকে চিনে, জীবাণু সার বলে ওরা আসলে বায়ো ফার্টিলাইজারকে চিনে। জৈব সার, রাসায়নিক সার, জীবাণু সার, এরকম তিনটা নামে বাংলায় ওদের কাছে পরিচিত। এখন কি আমরা বুঝতে পারছি এই ক্লাসিফিকেশনটা? ওকে, তাহলে নেক্সট স্লাইডে আমরা যাই। ক্লাসিফিকেশন যদি আমরা আরেকটা বেসিসে করি, অন দ্য বেসিস অফ নাম্বার অফ নিউট্রিয়েন্ট এন্ড দেয়ার কম্বিনেশন। একটা ফার্টিলাইজারে কতগুলো নিউট্রিয়েন্ট আছে এবং সেটা কিভাবে আছে, এর উপর বেস করে আমরা ফার্টিলাইজারকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্ট্রেট ফার্টিলাইজার, একটা হচ্ছে কমপ্লেক্স ফার্টিলাইজার, একটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। আমি জানি এই টার্মগুলো সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে। এখন আমি একটু তোমাদের কাছ থেকে শুনবো, এনিওয়ান স্ট্রেট ফার্টিলাইজার বলতে কি বুঝো? অনলি একটা নিউট্রিয়েন্ট থাকবে, শুধু অনলি একটা নিউট্রিয়েন্ট থাকবে। কেউ কি অ্যাড করতে চাও এর সাথে কিছু? কেউ অ্যাড করতে চাও কিছু? ম্যাম একটা নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক বেশি থাকবে, কিন্তু অন্যগুলো থাকতে পারে অল্প পরিমাণে। ওকে, আর কিছু অ্যাড করতে চাও? ম্যাম অনলি ওয়ান প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট। দ্যাটস ইট, ওটাই বলতে চাচ্ছিলাম যে একটু অ্যাড করতে হবে আমাদের। কমপ্লেক্স ফার্টিলাইজার আইডিয়া আছে কারো? ম্যাম ড্যাপ এক্সাম্পল না, ফার্টিলাইজারটা কি সেটা? কমপ্লেক্স ফার্টিলাইজার একজন and 2 or 3 primary plant nutrients সাপ্লাই করবে। আবার বলো। ম্যাম 2 or 3 primary plant nutrients সাপ্লাই করবে। ওকে, 2 or 3 প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে, তারপর এডিশন লাগবে,
শেষ হয় নাই, ম্যাম আর পারবো না। আর পারবা না। ওকে অ্যাড করতে পারবা কে? ম্যাম কেমিক্যাল কম্বিনেশনে থাকবে। কেমিক্যাল কম্বিনেশনে থাকবে। ম্যাডাম একটা নিউট্রিয়েন্ট একটু বেশি পরিমাণে থাকবে আর বাকিগুলা কম পরিমাণে, মানে রেশিওতে থাকবে। একটা বেশি। নো 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 নো, দ্যাটস নট ম্যাম কারেক্ট। গ্র্যানুলার ফর্ম ইউজ করব? কমপ্লেক্স ফার্টিলাইজার, আমরা কমপ্লেক্স ফার্টিলাইজারে আছি। একজন বলছে যে এখানে 2টা অথবা এর বেশি প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকবে, এবং আরেকজন যেটা বলছে সেটা হচ্ছে যে এর মধ্যে কেমিক্যাল কম্বিনেশন থাকবে। সেপারেটলি থাকবে। নো, একটু আগে তোমরা যেটা বলছো সেটাই আসলে ঠিক, যে এখানে 2টার বেশি প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকে, মিনিমাম 2টা বা 2টার বেশি, এবং নিউট্রিয়েন্ট গুলোর মধ্যে কেমিক্যাল কম্বিনেশন থাকবে। যেমন তোমরা বলছো ডিএপি, কেউ একজন এক্সাম্পল দিয়েছো ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট, কি থাকে ওর মধ্যে বলো তো? মেজর নিউট্রিয়েন্ট কি কি আছে? অ্যামোনিয়াম, নাইট্রোজেন আর ফসফরাস। নাইট্রোজেন এন্ড ফসফরাস। 2টার মধ্যে কেমিক্যাল কম্বিনেশন থাকে, সেটা কি জানো? তোমরা কি ডিএপির স্ট্রাকচার জানো? ডাই অ্যামোনিয়াম ফসফেট, NH4 বলো। PO4। NH4 PO4, আচ্ছা ঠিক আছে। ছোটবেলায় পড়ছিলাম না। ওকে, যতটুকু বলছো ঠিক আছে, কারেকশনটুকু আমরা করে দিব। কিন্তু ডাই অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম থাকে এবং ফসফেট থাকে এবং একটা স্ট্রাকচারের মধ্যে থাকে, এটা শুধু মাথায় রাখো। এখন পরে আমরা স্ট্রাকচারে যাচ্ছি, যে একই স্ট্রাকচারের মধ্যে অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং ফসফেট, এই 2টা জিনিস N এবং P কেমিক্যাল কম্বিনেশনে থাকে। সো দ্যাটস দ্য কমপ্লেক্স ফার্টিলাইজার। এবং নেক্সট যে ফর্মটা সেটা হচ্ছে আমাদের মিক্সড ফার্টিলাইজার। সেটা কি? অন্য একজন কেউ বলো, মিক্সড ফার্টিলাইজার। ম্যাডাম একাধিক আলাদা আলাদা সারের মিক্সচার। আরেকটু গুছিয়ে বলো, আগেরটার সাথে একটু কম্পেয়ার করে বলো, তাহলে সহজ হয়। সার মানে সারের মধ্যে ম্যাম কেমিক্যাল কোনো কম্পোজিশন থাকবে না, আলাদা থাকবে, সেপারেট। 2টা সার একত্রে যদি আমরা অ্যাপ্লাই করি। আর একটু যদি আমরা গুছিয়ে বলি, একটু আগে যেটা বলছিলা যে 2টা বা তার চেয়ে বেশি মেজর নিউট্রিয়েন্ট এলিমেন্ট থাকবে, মিক্স ফার্টিলাইজারও তাই, 2টা বা তার বেশি মেজর নিউট্রিয়েন্ট এলিমেন্ট থাকবে, কিন্তু এলিমেন্ট গুলোর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বন্ডিং থাকবে না। এলিমেন্ট গুলো কেমিক্যালি মিক্স হবে না, রেদার ইট ইজ এ ফিজিক্যাল মিক্সচার। মানে গ্রানুল গুলো আলাদা আলাদা হবে আর কি? নো নো নো, গ্রানিউল গুলো আলাদা আলাদা হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে মিক্সচারটা তৈরি করা হবে, সেই মিক্সচারটার মধ্যে কোনো প্রকার কেমিক্যাল রিয়াকশন হবে না। যেমন ধরো ডায়ামোনিয়াম ফসফেটের এক্সাম্পল দিয়েছিলাম আমরা একটু আগে, যেখানে কেমিক্যাল একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের মধ্যে N এবং P 2টাই আছে। কোনো মিক্স ফার্টিলাইজারের আলাদা কোনো কেমিক্যাল স্ট্রাকচার হবে না। যেমন আমরা যদি বলি NPK মিক্স ফার্টিলাইজার, হয়তো আমি নাইট্রোজেনের জন্য ইউরিয়া ইউজ করতে পারি, বা নাইট্রোজেন সরাসরি যদি ইউজ করি, আমি হয়তো ফসফেটের জন্য টিএসপি ইউজ করতে পারি, SSP ইউজ করতে পারি, পটাশিয়ামের জন্য আমি পটাশিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি, পটাশিয়াম সালফেট ইউজ করতে পারি। যে কোনো সোর্স থেকে 3টা সারকে আমি আলাদা আলাদা করে মিক্স আপ করলাম, বা 3টা কেমিক্যাল কম্পাউন্ডকে মিক্স আপ করে NPK মিক্স ফার্টিলাইজার করলাম। মিক্স আপ করার পরে এই 3টা এলিমেন্ট একসাথে রিঅ্যাক্ট করে একটা স্ট্রাকচার তৈরি করবে না। কেমিক্যালি তারা একটা স্ট্রাকচার করবে না, এরা কেমিক্যালি আলাদা থাকবে, কিন্তু ফিজিক্যালি ডেফিনেটলি তুমি একটা গ্রেন তো অবশ্যই তৈরি করবে। NPK মিক্স ফার্টিলাইজার বাজারে পাওয়া যায়, যেমন 15 NPK 15-15-15, অথবা রেশিও ঠিক করে দিই আমরা, যে নাইট্রোজেন বেশি থাকবে, ফসফরাস বেশি, এভাবে প্রোডাকশন করার সময় রেশিও ঠিক করে করা হয়। ওইটা ডিফারেন্ট কেমিক্যালকে একসাথে করে, বা ডিফারেন্ট 3টা ফার্টিলাইজার তুমি যদি একটা ব্লেন্ড তৈরি করো, এবং ব্লেন্ডটা এরপরে তুমি গ্র্যানিউল আকারে তৈরি করো, গ্র্যানিউলের সাইজ যেটা সুপার গ্র্যানিউল হোক, ছোট হোক বা প্রিল হোক, এরকম তৈরি করো, দেন দিস ইজ দ্য মিক্সড ফার্টিলাইজার। কিন্তু ডেফিনেটলি তোমার N, P এবং K কেমিক্যালি কম্বাইন্ড না, এর কোনো স্পেসিফিক
কেমিক্যাল স্ট্রাকচার নেই। কোনো মিক্স ফার্টিলাইজারেরই কোনো কেমিক্যাল স্ট্রাকচার হয় না আলাদা। বোঝা গেছে এখন? এবার বুঝছো তোমরা ব্যাপারটা? জি ম্যাম। ম্যাম তাহলে কমপ্লেক্স ফার্টিলাইজার আর মিক্স ফার্টিলাইজার এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটার মধ্যে দুইটা বা দুইটার বেশি মেজর প্ল্যান্ট নিউট্রিয়েন্ট এলিমেন্ট থাকতে হবে, কিন্তু একটা হচ্ছে কেমিক্যালি কম্বাইন্ড হবে, একটা কেমিক্যালি কম্বাইন্ড হবে না। এই জিনিসটা তোমরা আসলে এখন থেকে একটু ক্লিয়ার আইডিয়া রাখবে, কারণ এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়, কখনো কখনো অনেক টিচারও কনফিউজড হন। মিক্স ফার্টিলাইজারের আরেকটা নাম আছে, সেটা তোমরা বলতে পারবা কি? এর একটা অল্টারনেট নাম আছে, তোমরা সে নামটা জানো, পড়ে আসছো। কম্পাউন্ড ফার্টিলাইজার। এক্স্যাক্টলি, কম্পাউন্ড ফার্টিলাইজার। এবং যে কনফিউজটা হয় মানুষের সেটা হচ্ছে কম্পাউন্ড ফার্টিলাইজার নিয়ে। মিক্স বললে তাও বুঝতে পারে, কারণে আমি টার্মটা ইউজ করেছি মিক্স হিসেবে, কম্পাউন্ড শুরুতে দেই নাই আমি। কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্যটা অনেকেই ধরতে পারে না। কম্পাউন্ড ফার্টিলাইজার ইজ another terminology of mixed fertilizer. এটা খেয়াল রাখবে, তাহলে তোমার ভুল হবে না। স্ট্রেট ফার্টিলাইজার, কমপ্লেক্স ফার্টিলাইজার, মিক্স অর কম্পাউন্ড ফার্টিলাইজার, তাহলেই তোমাদের এই ভুলটা আর হবে না। ঠিক আছে ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, আমরা যখন জমিতে সার দিই তখন সার দিচ্ছি, যেমন ইউরিয়া, তারপর হচ্ছে টিএসপি, ডিএপি সব একসাথে মিক্সড করে তারপর ছিটাই দিচ্ছি। তো এই যখন মিক্স করতেছি ওটাকে কি আমরা মিক্স ফার্টিলাইজার বলতে পারবো? না, বলতে পারবা না। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার, মিক্স করে তুমি অ্যাপ্লিকেশন করছো। কখনো কখনো আমরা সারের সাথে ইনসেক্টিসাইডও মিশিয়ে দেই, এটা অ্যাপ্লিকেশনের জন্য। ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের নানান ওয়ে আছে, তো ওইটার একটা হচ্ছে এটা যে আমি অ্যাপ্লিকেটর হিসেবে যেটা ইউজ করছি স্প্রেয়ার, তার মধ্যে আমি অনেকগুলো ফার্টিলাইজারকে মিশিয়ে দিচ্ছি, অথবা হাতেও যদি করি সেখানে মিশাচ্ছি। দ্যাট ইজ নট মিক্স ফার্টিলাইজার। মিক্স ফার্টিলাইজার হিসেবে ফার্টিলাইজারকে প্রোডিউসই করা হয় আলাদা করে, কিন্তু শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কোনো কেমিক্যাল কম্বিনেশন হয় না। We do not produce any chemical structure, যেমন অ্যামোনিয়াম ফসফেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এই ফার্টিলাইজার গুলো দুইটা করে মেজর নিউট্রিয়েন্ট এলিমেন্ট এর মধ্যে ধারণ করে, এবং এটা একটা স্পেসিফিক কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে ধারণ করে। একটাই কেমিক্যালও ওর মধ্যে দুইটা এলিমেন্ট আছে স্ট্রাকচারের মধ্যে, খেয়াল করো। কিন্তু মিক্স ফার্টিলাইজার, আমি বারবারই তোমাদেরকে বলতেছি, কোনো মিক্স ফার্টিলাইজারের কোনো কেমিক্যাল স্ট্রাকচার হয় না। আর তুমি যে প্রশ্নটা করেছো সেটা একেবারেই ইররিলেভেন্ট, ওটা হচ্ছে ফার্টিলাইজারকে মিক্স করে ইউজ করা। দ্যাটস নট মিক্স ফার্টিলাইজার। ওকে ওকে ম্যাম। ম্যাম, আমাদের প্ল্যান গুলো তো আলটিমেটলি খুব মানে একটা প্রাথমিক পর্যায়ে হচ্ছে ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট গুলো আপটেক করে, যেমন এন বা পি আকারে। তো সেক্ষেত্রে ম্যাম আমরা কমপ্লেক্স কেন ইউজ করি যদি আমাদের মিক্স ফার্টিলাইজারের অপশনটা থাকে? তুমি ভালো একটা কোশ্চেন করছো যে কমপ্লেক্স ফার্টিলাইজার কেন ইউজ করি। তোমরা তো ডিএপিটা জানো, ডিএপি একটা ফার্টিলাইজার যেটা অনেক সময় আমরা ফসফরাসের জন্য ডিএপি কে বেস্ট সোর্স হিসেবে মনে করি। কমপ্লেক্স ফার্টিলাইজার ওইখানে আমরা ইউজ করি যেখানে আমাদের মিক্স ফার্টিলাইজারে যেতে হয় না, রেদার আমরা একাধিক নিউট্রিয়েন্ট সাপ্লাই করতে পারি একটা কেমিক্যাল থেকে। কমপ্লেক্স ফার্টিলাইজার এন্ড মিক্স ফার্টিলাইজার দুইটা জিনিস কিন্তু একেবারে দুই রকম। যেমন মিক্স ফার্টিলাইজার আমি রেশিও ঠিক করে, হ্যাঁ এনপিকে মিক্স, ইদানিং প্রচুর মিক্স ফার্টিলাইজার পাওয়া যায়, আমরা রেশিও ঠিক করে ফ্যাক্টরিগুলো প্রডিউস করে। যদি ওই জিনিসটা একবার একটু অমিট রাখো যে মিক্স ফার্টিলাইজার বলতে কিছু নাই, অফ রাখো। স্ট্রেট ফার্টিলাইজার আর কমপ্লেক্স ফার্টিলাইজারের মধ্যে পার্থক্য কি? স্ট্রেটে তুমি একটা মাত্র এলিমেন্ট পাচ্ছ, কমপ্লেক্স ফার্টিলাইজারে তুমি একাধিক এলিমেন্ট পাচ্ছ। অনেক সময় ফসফরাসের স্ট্রেট ফার্টিলাইজারের চেয়ে আমরা ডিএপি দিতে বেশি ভালো ফিল করি, এই জন্য যে এখানে আমি নাইট্রোজেন এবং ফসফরাস দুইটাই পাচ্ছি, দুইটা এলিমেন্টই পাচ্ছি। আবার অনেক সময় এনপিকে মিক্স আমরা যেটা ইউজ করি তার চেয়ে আমার যে স্ট্রেট ফার্টিলাইজার ইউরিয়া দ্যাটস মাস্ট বেটার বা ফাস্টার কাজ করে, সেই কারণে।
ডিএপি আমরা অনেক সময় টিএসপি বা এসএসপির চেয়েও বেটার ফিল করি, এই জন্য যে এর মধ্যে যেহেতু দুইটা নিউট্রিয়েন্ট আছে প্লাস হচ্ছে নিউট্রিয়েন্ট রিলিজের একটা ব্যাপার থাকে, ওটাতেও ডিএপি গুড। কমপ্লেক্স ফার্টিলাইজার গুলো আমরা তখন ইউজ করি যখন দেখি প্রপার্টিজে, ফার্টিলাইজারের প্রপার্টিজ আমরা পরে পড়বো, প্রপার্টিজে এটা যখন কোনো স্ট্রেট ফার্টিলাইজারের চেয়ে ভালো হয় তখন আমরা কমপ্লেক্স ফার্টিলাইজার চুজ করি। ডিএপি পারফরমেন্স ভালো আমাদের এখনো পর্যন্ত, ফার্মার রিপোর্ট ভালো, পারফরমেন্স ভালো কমপ্লেক্স ফার্টিলাইজার হিসেবে। এই একটা ফার্টিলাইজার ইভেন অ্যামোনিয়াম ফসফেট, যেটা ডাই অ্যামোনিয়াম না, এমনি অ্যামোনিয়াম ফসফেটটাও ফসফরাসের সোর্স হিসেবে খুবই ভালো ফার্টিলাইজার হিসেবে ফেমাস। অ্যামোনিয়াম ফসফেট নাইট্রোজেনের সোর্স হিসেবেও ভালো ফার্টিলাইজার হিসেবে ফেমাস। ফার্টিলাইজারকে চুজ করার সময় আমরা অনেকগুলো জিনিস দেখি, তো যে প্রশ্নটা তুমি করেছো এটা আসলে নট অনলি নিউট্রিয়েন্ট রিলিজ, প্ল্যান্টের নিউট্রিয়েন্ট আপটেক অ্যাবিলিটি, সব ধরনের সয়েলের মধ্যে এটাকে নিউট্রিয়েন্ট রিলিজ করার ক্ষমতা, এ ধরনের অনেকগুলো ব্যাপার থাকে এবং ফার্টিলাইজারটার নিজস্ব প্রপার্টিজ, এই সবগুলো মিলে আমরা আসলে ফার্টিলাইজার চুজ করি। সব সয়েলে সব ফার্টিলাইজার দেওয়া যায় না। যেমন ইউরিয়া কিছু কিছু ফার্টিলাইজারের জন্য কিছু কিছু জমিতে আমরা দিতে পারি না, তখন এর অল্টারনেট হিসেবে এমন কোন নাইট্রোজেনাস ফার্টিলাইজার আমাদের চুজ করতে হয় যেটা ইউরিয়ার যে কিছু ক্ষতিকর জিনিস আছে সেটা নেই। দ্যাটস দি অ্যামোনিয়াম সালফেট অর অ্যামোনিয়াম ফসফেট। তখনই কিন্তু আমরা কমপ্লেক্স ফার্টিলাইজারে চলে যাই। বোঝা গেছে এখন? জি ম্যাম, বুঝতে পেরেছি। নেক্সট, এখানে আমি এই এতক্ষণ আমরা যা আলোচনা করছি এই স্লাইডটা আসলে ওটাই বলা আছে, একটু খেয়াল করো। স্ট্রেট ফার্টিলাইজার্স আর দোজ হুইচ সাপ্লাই only one primary plant nutrient। এই জায়গাটা ভালো করে খেয়াল করবা, only one primary plant nutrient, namely নাইট্রোজেন, ফসফরাস অথবা পটাশিয়াম। যে জিনিসটা তোমরা মিস করো, একটু কেয়ারফুলি দেখো, তোমরা যেটা মিস করো সেটা হচ্ছে only one এর পরে প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, এইটা খেয়াল রাখবে। ডেফিনেটলি একটা ফার্টিলাইজার স্ট্রেট ফার্টিলাইজার নাম হতে হলে তার মধ্যে প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকতে হবে অ্যাটলিস্ট একটা, এনপিকে এর যে কোনো একটা প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। ঠিক আছে? যেমন এক্সাম্পল দেখো, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, প্রত্যেকটার মধ্যেই দেখো একটা করে প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট এলিমেন্ট আছে এবং এটাকে আমরা স্ট্রেট ফার্টিলাইজার বলি। ওই ফার্টিলাইজারের, যেমন পটাশিয়াম সালফেটকে আমি পটাশিয়ামের স্ট্রেট ফার্টিলাইজার বলবো, সালফারের না কিন্তু। কারণ হচ্ছে প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট এলিমেন্ট এখানে পটাশিয়াম, সালফার না। ঠিক আছে? Complex fertilizers contain at least 2 primary plant nutrients, যেটা তোমাদের একজন বলছিলা, of which at least 2 এর বেশি থাকতে পারে, of which 2 primary nutrients are in chemical combination, যেমন ডায়ামোনিয়াম ফসফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট। And লাস্ট ক্যাটাগরি যেটা আমাদের কম্পাউন্ড অথবা মিক্স ফার্টিলাইজার, ফিজিক্যাল মিক্সচার অফ স্ট্রেট ফার্টিলাইজার্স। ঠিক আছে? তোমাদের একজন বলছিলা যেটা, যে আমরা যদি একসাথে মিশায়া জমিতে ছিটায় দেই, একসাথে মিশায়া জমিতে ছিটায় দিলে সেটাকে কম্পাউন্ড ফার্টিলাইজার বলি না, কিন্তু একসাথে মিশায়া ফার্টিলাইজার তৈরি করলে সেটাকে কম্পাউন্ড ফার্টিলাইজার বলি। যেমন এনপিকে মিক্স ফার্টিলাইজার। এটাকে যদি খুব সহজে বুঝতে চাই তাহলে দিস ইজ দ্য ফিজিক্যাল মিক্সচার অফ স্ট্রেট ফার্টিলাইজার্স অথবা ফিজিক্যাল মিক্সচার অফ স্ট্রেট ফার্টিলাইজার কন্টেনিং কম্পাউন্ড। ঠিক আছে? দে কন্টেন 2 or 3 প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, দে আর ফিজিক্যালি মিক্সড এন্ড দে আর নট কেমিক্যালি মিক্সড। খেয়াল রাখতে হবে এটা বানানোর সময় মেকানিক্যালি অথবা ম্যানুয়ালি মিক্স করা হয়। ঠিক আছে? এখন ইউরিয়া, টিএসপি এন্ড এমওপি, তিনটা ফার্টিলাইজারকে একটা বড় বোলের মধ্যে নিয়ে জমিতে ছিটায় দিলে আমি মিক্স ফার্টিলাইজার নামে বলি না,
কাইন্ড অফ মিক্স, কিন্তু দিস ইজ নট মিক্স ফার্টিলাইজার, যেটা আমি বলছি যে এনপিকে মিক্স ফার্টিলাইজার। কিন্তু তুমি যদি কোনো ফার্মার যদি এইভাবে ছিটায় দিয়ে বলে যে আমি ফার্টিলাইজার মিক্স করে দিয়েছি, দ্যাটস ওকে। কিন্তু ওইটাকে যদি আবার মিক্স ফার্টিলাইজার বলি তাহলে একটু কনফিউশনে পড়ে যাব যে ম্যাম এখানে কি আমরা এটা বলতে পারি যে সেক্ষেত্রে ফার্টিলাইজারের প্রত্যেকটা ইউনিটের মধ্যে মানে রেশিওটা সমান থাকবে? না, রেশিও আমার প্রত্যেকটা গ্রেড না, রেশিও আমরা কম বেশি করি, রেশিও বানানোর সময় কম বেশি করা হয়। জি ম্যাম, ওই রেশিওটা প্রত্যেকটা ইউনিটে একই থাকবে না, যেমন এনপিকে 15-15-15 পাওয়া যায়, 20-50-20 পাওয়া যায়। আবার বিশেষ করে এনটা বেশি দিয়ে তৈরি করা হয়, এরকম হয় যে N20 পটাশিয়াম। ম্যাম ওটাই বলছিলাম যে ফার্টিলাইজারটা 15-15-15 ওইটার মানে প্রত্যেকটা গ্রেইনের মধ্যে আসলে 15-15-15 থাকবে, কিন্তু যখন আমরা আলাদাভাবে মানে অ্যাপ্লাই এর ক্ষেত্রে যখন আমরা মিক্স করতেছি তখন তো আর সেটা থাকবে না। না না, তখন সেটা থাকে না। তখন আমি আমার পছন্দ মতো আমি হয়তো 1 কেজি ইউরিয়া নিলাম, 1/2 কিলো পটাশিয়াম পি নিলাম এবং টিএসপি, এবং হয়তো 1/2 কিলো কে নিলাম। এটা আমার পছন্দ মতো, আমার কম্বিনেশন মতো বা আমার জমির অনুযায়ী আমি হয়তো এটা দিতে পারি, এটা ফার্মার দিতে পারে। এটাকে আমরা ওইভাবে কেমিক্যাল ফার্টিলাইজার, কম্পাউন্ড ফার্টিলাইজার টার্মটা ইউজ করি না। ম্যাম এই মিক্সচারটা কি হোমোজেনাস হবে? হ্যাঁ, ডেফিনেটলি হোমোজেনাস হবে, এবং ডেফিনেটলি তাদের মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। কোনো কম্পাউন্ড যদি, এটা আমরা একটু পরে পড়বো, আমাদের আসলে ব্লেন্ডিং আমাদের একটা কোর্স, আমাদের একটা ক্লাস আছে তোমাদের। এরপরে ফার্টিলাইজারের কম্পাউন্ড কিভাবে তৈরি করা হয় একসাথে কম্পাউন্ড ফার্টিলাইজার, এটার একটা লেকচার আমাদের এর উপরে আছে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? মিক্স করে ইউজ করতে পারি কিনা এবং মিক্স করার আসলে শর্ত কি, এটা পরে আসবো। হ্যাঁ, এখন আমরা ক্লাসিফিকেশনটা শেষ করি। এই 3টা ক্লাসিফিকেশন মোটামুটি ভাবে আমাদের ক্লিয়ার হয়েছে কি? স্ট্রেট ফার্টিলাইজার যেখানে আমাদের একটা অ্যাটলিস্ট প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকবে, কমপ্লেক্স ফার্টিলাইজার যেখানে 2টা অ্যাটলিস্ট প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকবে এবং দে শুড বি ইন এ কেমিক্যাল কম্বিনেশন, এবং কম্পাউন্ড অর মিক্স ফার্টিলাইজার অ্যাটলিস্ট 2 প্রাইমারি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট থাকবে and there should not be any chemical combination, they are mechanically or manually mixed। ঠিক আছে ম্যাম, একটা কথা ছিল যে আমরা যদি মেনুটাকে এখানে উদাহরণ হিসেবে ধরি তাহলে এই 3টার মধ্যে তো একটা তো আমরা ক্লাসিফিকেশনে ফেলতে পারছি না। না, পারছো না। 3টার মধ্যে একটা ক্লাসিফিকেশনও ম্যানিউর নেই। এটা বেসড অন ক্লাসিফিকেশনটা শুরুতে আমরা কি বলেছিলাম, বেসড অন কতগুলো নিউট্রিয়েন্ট আছে এবং নিউট্রিয়েন্টগুলো কিভাবে আছে। এই ক্লাসিফিকেশনটা সাধারণত কেমিক্যাল ফার্টিলাইজারটাই আসে, ম্যানিউর আসে না। কারণ হচ্ছে ম্যানিউরের মধ্যে আমাদের এই মেজর নিউট্রিয়েন্ট গুলো এইভাবে থাকেই না। এনপিকে ম্যানিউরেও থাকে 0.5% বা 1% নাইট্রোজেন, 0.9 এর মতো ফসফরাস, 9 বা 1 পটাশিয়াম ওখানেও থাকে, কিন্তু এই ক্লাসিফিকেশন ডেফিনেটলি ম্যানিউরের জন্য ফিট করবে না, বায়ো ফার্টিলাইজারের জন্য ফিট করবে না। তাহলে এটা মানে স্পেসিফিক ভাবে বলতে গেলে কেমিক্যাল কম্পোজিশন কম্বিনেশনের উপরে। হ্যাঁ, কেমিক্যাল ফার্টিলাইজারের বলা চলে যে এই ক্লাসিফিকেশনটা অনেকটা কেমিক্যাল ফার্টিলাইজারেরই, কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে স্পেসিফিক ফার্টিলাইজার বানাই কিছু, যেমন নাইট্রোজেনের ফার্টিলাইজার, ফসফরাসের ফার্টিলাইজার, পটাশিয়ামের ফার্টিলাইজার, এগুলো আমরা বানাই হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট পরিমাণে নিউট্রিয়েন্ট দিয়ে, নির্দিষ্ট কন্টেন্ট অফ নিউট্রিয়েন্ট দিয়ে এবং 1টা বা 2টা দিয়ে। সো এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি কেমিক্যাল ফার্টিলাইজারের। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসিফিকেশন আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে স্টেটের উপর বেস করে, যে একটা ফার্টিলাইজারের স্টেট কি, অন দ্য বেসিস অফ স্টেট অথবা অন দ্য বেসিস অফ ফিজিক্যাল ফর্ম। এর উপর বেস করে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে সলিড ফার্টিলাইজার্স আর একটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। সলিড ফার্টিলাইজারকে আবার এর ফিজিক্যাল ফর্মের উপর বেস করে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। সেটা কি একটু বলতে পারবা তোমরা কেউ? সলিড ফার্টিলাইজার, সুপার গ্রানিউল, আমি একটা নিলাম গ্রানিউলের পরে বলো গ্রানিউলের পরে পিল ফার্টিলাইজার। ওকে, একটা কাজ করো, একেবারে ফাইনেস্ট থেকে শুরু করো। প্রথম ফাইনেস্ট কোনটা? পাউডার। পাউডার, তারপর
প্রিল, প্রিল, গুড। তারপর গ্র্যানিউল, গ্রানিউল। আচ্ছা, পাউডার আর প্রিল এর মাঝখানে কি কিছু আছে, কেউ বলতে পারবা? ম্যাডাম মনে নাই। মনে নাই, ওকে। ক্রিস্টাল, গুড। পাউডারের পরে আসলে ক্রিস্টাল, তারপর আছে প্রিল, প্রিলের পরে গ্র্যানিউল, গ্রানিউল, তারপর সুপার গ্র্যানিউল, সুপার গ্রানিউল, তারপর গ্লোবিউল, সুপার গ্রানিউলের চেয়ে বড় আছে, সুপার গ্রানিউল। সুপার গ্রানিউলের চেয়ে বড় সাইজের আছে, আমরা ব্রিকওয়েট বলি, একটা সাইজ আছে ব্রিকওয়েট। আমি স্লাইড তোমাদেরকে দেখায় দিচ্ছি। Well, solid fertilizer are several form. খেয়াল করো, প্রথমটা আমরা পাউডার এক্সাম্পল দেয়া আছে, দেখো এসএসপি পাউডার ফর্মে পাওয়া যায়, ক্রিস্টাল, এমওপি অ্যামোনিয়াম সালফেট, প্রিল, ইউরিয়া প্রিল, গ্রানিউল, ইউরিয়া গ্রানিউল, টিএসপি গ্রানিউল, ডিএপি গ্রানিউল, এসএসপিও গ্রানিউল এখন পাওয়া যায়। সুপার গ্রানিউল, যেটা ইউরিয়া সুপার গ্রানিউল বলি আমরা। ব্রিকওয়েটটা হচ্ছে ইউরিয়ারই ব্রিকওয়েট ফর্মে পাওয়া যায়, সুপার গ্রানিউলের চেয়ে আরো বড়, দেখতে অনেকটা কিসের মতো, তোমরা চায়ের দোকানে মোড়ে চা বিক্রি করে, এইসব দোকানে দেখছো এক ধরনের চারকোল ইউজ করে, লম্বা তুষ বা কয়লা দিয়ে বানানো একটা জিনিস, পাইপের মতো। পাইপের মতো, কিন্তু সেটাকে কাটার পরে পাইপটা কিন্তু ওরা সরাসরি ইউজ করে না, এটা কেটে ইউজ করে। খেয়াল করছো? কাটলে একটা সার্কেলের মতো হয়, মাঝখানটা গোল থাকে একটা সার্কেল, এটা হচ্ছে ব্রিকওয়েটের শেপ, যেটা ইউরিয়া সুপার গ্রানিউলের চেয়ে আরেকটু বড়, বিগ সাইজের ন্যাপথলিন বলতে পারো অনেকটা। ন্যাপথলিনের বিগ সাইজ দেখছো বাজারে পাওয়া যায় এখন, নর্মাল ন্যাপথলিন না, বেশ বড়, ওইটা হচ্ছে ব্রিকওয়েটের সাইজ। তো ইউরিয়া ব্রিকওয়েট পাওয়া যায়, যেহেতু ইউরিয়া একটু হাইলি সলিবল এবং খুব দ্রুত নিউট্রিয়েন্ট রিলিজ করে, ইউরিয়াটাকে আসলে সুপার গ্রানিউল, ব্রিকওয়েট এই ফর্মগুলোতে তৈরি করা হয়। এখানে দেখো কয়েকটা ছবি দেয়া আছে, যেমন ইউরিয়া প্রিল যেটা, সেটা তো তোমরা চেনো সবাই বোধহয়, অ্যাগ্রোনমিতে দেখার কথা তোমাদের। অ্যামোনিয়াম সালফেট, যেটা আমরা বলছি ক্রিস্টালাইন ফার্টিলাইজার, ক্রিস্টাল গুলাকে কিন্তু বড় করে দেখানো হয়েছে যেরকম হয়, এবং গ্রানিউল ইউরিয়া সুপার গ্রানিউলও তোমরা দেখছো, তাই না? জি ম্যাম, অ্যাগ্রোনমিতে দেখাইছি। ওয়েল, আমরা একটু নেক্সট যাই, লিকুইড ফার্টিলাইজার। ফার্টিলাইজারের যে ফর্মটা লিকুইড আকারে পাওয়া যায়, এবং যেটা আমরা সাধারণত ইরিগেশন ওয়াটারের সাথে দেই, অথবা অল্প পরিমাণে ওয়াটার দিয়ে পাতার উপরে স্প্রে করি, এটাকে আমরা বলি লিকুইড ফার্টিলাইজার। তোমরা কি একটু বলতে পারো যে কোন কেজে আমরা আসলে সাধারণত লিকুইড ফার্টিলাইজার দিই? দেখি তোমাদের কনসেপ্ট কি। যদি তাপমাত্রা বেশি থাকে। একজন বলো, ছেলে, যে কোনো একজন ছেলে বলো আগে। কোন কেজে আমরা লিকুইড ফার্টিলাইজার প্রেফার করি? ম্যাডাম ফোলিয়ারে তখন ম্যাম পানি কম থাকে, পানি স্বল্পতা থাকে জমিতে, মানে পানির পরিমাণ থাকে না তখন। জমিতে পানি স্বল্পতা থাকে, তার মানে তুমি বলতে চাচ্ছ ড্রাই সয়েলে? ড্রাই ল্যান্ডে সাধারণত ইউজ করা হয় লিকুইড ফার্টিলাইজার। ওয়েল, থাইল্যান্ডে তুমি যে কারণটা বলছো তার চেয়েও বেটার কারণ আছে। কনসেন্ট্রেশন অনেক অল্প থাকার জন্য বেশি ঘন হয়ে যায়, পাতার পরিমাণ প্রথম বেশি। কারণটা এটা বলি না আমরা। এবার একজন হ্যালো, মেয়েদের মধ্যে থেকে একজনকে কনসেন্ট্রেশন অনেক অল্প দরকার হয় তখন। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ জানতে চাই। স্প্রেয়ারের মাধ্যমে যখন স্প্রে করা হয়। ফোলিয়ার অ্যাপ্লিকেশনের জন্য। নাও, কারণটা কি? ফোলিয়ার অ্যাপ্লিকেশন তো করি, কারণটা কি? ম্যাম সবচেয়ে ফাস্ট নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে। এক্স্যাক্টলি, যখন আমার ফাস্টার নিউট্রিয়েন্ট নেওয়ার দরকার পড়ে, ফোলিয়ার অ্যাপ্লিকেশন স্টোমাটার মাধ্যমে খুব দ্রুত নিউট্রিয়েন্ট প্ল্যান্ট নিতে পারে। যখন আমার খুবই ফাস্টার প্রয়োজন পড়ে,
যখন আমি দেখি যে নিউট্রিয়েন্ট দ্রুত দিতে হবে, সয়েলে দিলে সেখান থেকে নিউট্রিয়েন্ট রিলিজ হয়ে সয়েলে কিছু রিয়াকশন হয়, তারপরে নিতে যে সময় লাগবে ওই সময় আমি দিতে পারবো না। সো অ্যাভেলেবল ফর্মে খুব দ্রুত নিউট্রিয়েন্ট লাগবে প্ল্যান্টের। ইন দ্যাট কেস উই ডু দ্য ফোলিয়ার অ্যাপ্লিকেশন, এবং ফোলিয়ার অ্যাপ্লিকেশন করতে গেলেই আমরা লিকুইড ফার্টিলাইজারকে চুজ করি, অথবা যদি সলিড থাকে সেটাকে আমরা লিকুইডিফাই করে তারপর আইদার স্প্রিঙ্কল ইরিগেশন আকারে দেই অথবা হাতেই হয়তো উপরে স্প্রে করে দেই। যখন আমার তোমরা আদার যে কজগুলো বলেছো যে আমার যখন অল্প পরিমাণে লাগবে, আমার যখন সয়েলটা যখন খুব ড্রাই থাকবে, প্ল্যান্টের মধ্যে দিতে হবে, এই কারণগুলো সেকেন্ডারি কারণ হিসেবে আসবে। কিন্তু আমার মূল প্রয়োজন হবে যখন আমি বুঝবো যে প্ল্যান্টের এখনই নিউট্রিয়েন্ট প্রয়োজন, এবং আমি যেমন প্ল্যান্টের এখনই নিউট্রিয়েন্ট প্রয়োজন, সয়েল ড্রাই, ওকে, সো অ্যাপ্লাই টু ইট অন লিফ। সয়েলে না দিয়ে আমরা লিফের উপরে দেই, তখনই আমরা চিন্তা করি যে লিকুইড ফার্টিলাইজারে যাব। বুঝতে পারছি এখন? সয়েল ড্রাই ইট কুড বি এ রিজন, কিন্তু আমাকে খেয়াল করতে হবে সয়েল ড্রাই, প্ল্যান্ট ওকে, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে ইরিগেশন দিব সয়েল জমিতে, এবং ইরিগেশন ওয়াটারের সাথেও অনেক সময় ফার্টিলাইজার অ্যাপ্লাই করা হয়, আমি সেটা তখন দিব। সয়েল ড্রাই, আমার প্ল্যান্ট ওকে আছে, এই মুহূর্তে আমার ফার্টিলাইজারের প্রয়োজন নেই, তাহলে আমি পরে দিব। কিন্তু যদি আমি দেখি যে প্ল্যান্টের এখনই নিউট্রিয়েন্ট লাগবে, এটা হচ্ছে প্ল্যান্টের ইমার্জেন্সি কন্ডিশন একটা। আরেকটা হচ্ছে যে কিছু কিছু শাকসবজি এখন প্রডিউস করা হয় যেগুলাকে খুব অল্প সময় আমি প্রডিউস করতে চাই, আমি চাই যে দ্রুত সেটা বেড়ে উঠবে, পাতাগুলো খুব দ্রুত হবে যেহেতু শাক জাতীয়, এবং সেটাকে আমি হারভেস্ট করে নিয়ে যাব। ইন দ্যাট কেস সয়েল থেকে দেখা যায় ফোলিয়ার অ্যাপ্লিকেশন দিলে প্ল্যান্ট খুব দ্রুত রেসপন্স করে এবং সময় কম লাগে, এবং ওই সময় 1 সপ্তাহের মধ্যে যত দ্রুত রেসপন্স করবে সয়েলে দিলে এত দ্রুত রেসপন্স করে না, তখন আমরা ওটা হারভেস্ট করে উঠায় নিয়ে আসি। এবং এই কারণে অনেক সময় আমরা লিকুইড ফার্টিলাইজারকে চুজ করি। তার মানে আমরা যখন ঠিক করি যে আমার খুব তাড়াতাড়ি নিউট্রিয়েন্টকে পেতে হবে গাছকে, দ্যাটস দ্য মেজর রিজন যে আমরা কেন আমরা লিকুইড ফার্টিলাইজারকে চুজ করি। সো দ্যাটস দি ক্লাসিফিকেশন অফ ফার্টিলাইজার। ম্যাম আরেকটা রিজন হতে পারে, মানে আমরা যখন জুম চাষ করি তখন আর কি সলিড ফার্টিলাইজারটা ইউজ করতে পারি না আর কি, মানে ফেল হয়, এই কারণে আমরা তখন মানে ইরিগেশনের মাধ্যমে লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করি জুম চাষের ক্ষেত্রে। কুড বি, ইট কুড বি অ্যানাদার রিজন। হ্যাঁ, ভালো রিজন হতে পারে এটা যে আমি সলিড ফার্টিলাইজার দিলে এখানে লস বেশি হবে, আমাকে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। ফার্টিলাইজার লস ঠেকানোর জন্য অনেক সময় আমরা লিকুইড ফার্টিলাইজার দিই, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ফার্টিলাইজারটাকে প্ল্যান্ট নিতে পারবে। সয়েলের জন্য আমরা না দিয়ে সরাসরি প্ল্যান্টের উপরে দিই। অনেকগুলো রিজনের মধ্যে এটাও একটা রিজন যে ফার্টিলাইজারের লস আমি কমাইতে চাই, ইনগ্রেডিয়েন্টের লস কমাইতে চাই। ওয়েল, আরেকটা ক্লাসিফিকেশন আছে আমাদের, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ মেজর নিউট্রিয়েন্ট কন্টেন্ট, যেটা তোমরা অলরেডি সবাই জানো। সবচেয়ে সহজ ক্লাসিফিকেশন যেটা শিখো তোমরা সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ মেজর নিউট্রিয়েন্ট কন্টেন্ট, যেটা তোমরা বলো যে নাইট্রোজেনাস ফার্টিলাইজার, ফসফেটিক ফার্টিলাইজার, পটাশিক ফার্টিলাইজার। তারপরে বলো দেখি, আমি এখন স্লাইড দিব না, তোমরা বলো। অন দ্য বেসিস অফ নিউট্রিয়েন্ট কন্টেন্ট, মেজর নিউট্রিয়েন্ট কন্টেন্ট বলছি এখানে, এই মেজর শব্দটা ইউজ করছি যে তার মধ্যে কি নিউট্রিয়েন্ট আছে, ঠিক আছে? এই বেসিসে আমি আসলে অন দ্য বেসিস অফ মেইন নিউট্রিয়েন্ট কন্টেন্ট বলতে পারি, মেজর নিউট্রিয়েন্ট কন্টেন্ট না বলে। শব্দটা এরকম হলে আরো বেশি পারফেক্ট হয়, অন দ্য বেসিস অফ মেইন, অথবা ওর মধ্যে যে মূল নিউট্রিয়েন্টটা থাকে। আমরা বলছি নাইট্রোজেনাস ফার্টিলাইজার, ফসফেটিক ফার্টিলাইজার, পটাশিক ফার্টিলাইজার, আর কি মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো দিতে দেই সেরকম ফার্টিলাইজার হতে পারে। তার আগে কি ম্যাডাম? সালফারের জন্য আছে সালফেটিক। নো, সালফেটিক নাই। মাইক্রোনিউট্রিয়েন্ট সেকেন্ডারি নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, এক্স্যাক্টলি। আমাদের ওই ক্যাটাগরিটা মনে রাখতে হবে, তোমরা যেটা সবসময় ভুলে যাও। এনপিকে বলছি, এগুলো সব হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্টের ফার্টিলাইজার। তারপরের ক্যাটাগরিকে আমরা আর সালফেটিক ফার্টিলাইজার বা ক্যালসিয়াম ফার্টিলাইজার, ম্যাগনেসিয়াম ফার্টিলাইজার এরকম আলাদা না বলে একটা গ্রুপে বলি সেকেন্ডারি নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। তারপরে বলি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। খেয়াল করো, এখানে 5টা ক্যাটাগরি আমি করে দিয়েছি: নাইট্রোজেনাস ফার্টিলাইজার, ফসফেটিক ফার্টিলাইজার,
potassic fertilizer, secondary nutrient fertilizers, and micronutrient fertilizer. And do not confuse secondary nutrient and micronutrient fertilizer. একটু আবার বলেন এটা। আমাদের on the basis of এই মেজর শব্দটাকে মেইন লিখো, তাহলে তোমাদের বুঝতে সহজ হয় যে মেইন নিউট্রিয়েন্ট কন্টেন্ট তার মধ্যে কি আছে, মেইন নিউট্রিয়েন্ট এলিমেন্ট এরকম যদি লিখো তাহলে আরো সহজ হয়। on the basis of main nutrient element, নিউট্রিয়েন্ট এলিমেন্ট, মূল নিউট্রিয়েন্ট এলিমেন্টটা কি আছে তার উপর বেস করে আমরা ভাগ করি আসলে নাইট্রোজেনাস ফার্টিলাইজার, পটাশিক ফার্টিলাইজার, ফসফেটিক ফার্টিলাইজার, এই তিনটে গ্রুপ এবং সাথে আরো দুইটা গ্রুপ করি। একটা হচ্ছে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, সবগুলোকে এক গ্রুপে বলি, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সবগুলোকে আরেকটা আলাদা গ্রুপে বলি। সো নাইট্রোজেনাস, phosphatic, potassic, secondary, and micronutrient. Those are 5 nutrient group on the basis of main nutrient content. ঠিক আছে? সো আমাদের নাইট্রোজেনাস ফার্টিলাইজার তোমরা জানো যে এটা হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই সবগুলো হচ্ছে নাইট্রোজেনাস ফার্টিলাইজার। ঠিক আছে না? জি ম্যাম। জি ম্যাম। Phosphatic fertilizer, TSP, DAP, SSP. Potassic fertilizer, muriate of potash, potassium sulfate. Now, এই তিনটা তোমরা জানো। এরপরে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, জিপসাম। জিপসামের সংকেত জানো তোমরা? জি ম্যাম। ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। জিপসাম এটা ক্যালসিয়ামের ফার্টিলাইজার, সালফারের ফার্টিলাইজার। ম্যাগনেসিয়াম সালফেট সংকেত জানো? জি ম্যাম। ম্যাগনেসিয়াম বলো। Mg2SO4। Mg2SO4, তারপর কি? MgSO4। তারপর পানি অ্যাড থাকবে ম্যাম। 7 অণু পানি থাকবে। 7 অণু। MgSO4 হেপ্টাহাইড্রেট, সাধারণত ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট হয়, মনোহাইড্রেটও বানানো হয় এখন। ম্যাগনেসিয়াম সালফেট মনো এবং হেপ্টা দুইটাই পাওয়া যায়। ওয়েল, মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার খেয়াল করো, এক্সাম্পল গুলা যেগুলো দিয়েছি আমি। বোরিক অ্যাসিড, কমনলি যেগুলো আমরা ইউজ করি, বোরন, বোরনের ফার্টিলাইজার। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, হেপ্টাহাইড্রেট দুইটা পাওয়া যায়। ম্যাঙ্গানাস সালফেট। আরো যেগুলো আমরা ইউজ করি, এখানে আমি এক্সাম্পল দেইনি, সেগুলোর মধ্যে আছে মোলিবডেনামের ফার্টিলাইজার, মোলিবডেনাম সালফেট আমরা ইউজ করি। কপার সালফেট আমরা ইউজ করি। কপার এবং মোলিবডেনাম দুইটা জিনিস আমি দেই নাই এখানে এক্সাম্পল হিসেবে, কিন্তু আমরা কমনলি বাংলাদেশে ইউজ করি। বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম এবং হচ্ছে কি বললাম মোলিবডেনামের পরে কপার সালফেট। কপারের ফার্টিলাইজার কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি। তো তোমাদের এই ক্লাসিফিকেশনটার সময় যে জিনিসটা তোমরা কমনলি মিস করো সেটা হচ্ছে, যে জিনিসটা মিস করো সেটা হচ্ছে তোমরা সেকেন্ডারি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গুলাকে কনফিউজ করো। সেকেন্ডারি এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট, এই কনফিউশনটা করবে না। আমাদের প্রাইমারি নিউট্রিয়েন্ট এলিমেন্ট, সেকেন্ডারি নিউট্রিয়েন্ট এলিমেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট, এই তিনটা জিনিসকে তোমরা আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করতে শিখবে। আমি যখন নেক্সট ক্লাস নিব আগামী বুধবার তোমাদের সাথে 9টা থেকে 10টা, তাই তো? বুধবার না, 9টা থেকে 10টা? জি ম্যাম। জি ম্যাম। আমি কিন্তু শুরুতে তোমাদের কাছে এই ক্লাসিফিকেশনটা জানতে চাইবো। পুরো লেকচারটাই তোমরা একবার একটু দেখে আসবে, এবং আমি প্রাইমারি নিউট্রিয়েন্ট এলিমেন্ট, সেকেন্ডারি নিউট্রিয়েন্ট এলিমেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট, এই তিনটা ক্যাটাগরি কিন্তু আমি তোমাদের কাছ থেকে খুব ভালো করে জানতে চাইবো। ওইটা ভালোভাবে পারলেই আমি প্রসিড করব। কনফিউজ করবে না, এই জিনিসটা কনফিউজ করলে তোমরা আসলে পুরোপুরি ফার্টিলাইজারের পুরো অংশটাই কনফিউজ করো। এইখান থেকে কনফিউশনটা আমাদের একটু দূর করতে হবে, এবং কমপ্লিটলি এখন থেকেই আর কখনো আমরা এই এলিমেন্ট গুলাকে ভুল করব না। আমাদের নেক্সট যেটা, আমরা যদি সাম আপ করতে চাই তাহলে ফার্টিলাইজার হচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক দুই ফর্মে পাওয়া যায়।
ইভেন বায়োফর্মেও পাওয়া যায়। তারা স্ট্রেট, কমপ্লেক্স এবং মিক্স এরকম ভাগে ভাগ করা হয়, তাদেরকে আদার সলিড, লিকুইড ফর্মে ভাগ ক্লাসিফাই করা যায়। এছাড়া আরো অনেকগুলো ক্লাসিফাই করা যায় যেটা আমরা অলরেডি পড়ছি। ফার্টিলাইজার আর অ্যাপ্লাইড টু সাপ্লাই nutrients required by crop that are taken up from soil or directly applied to the plant as foliar application. সো আমি যদি কনক্লুড করতে চাই যে ফার্টিলাইজার হচ্ছে এইরকম ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল গুলোকে আমি শেষ করছি তারপর বলতে দিচ্ছি, এমন ম্যাটেরিয়াল যেগুলো আমরা অ্যাপ্লাই করি প্ল্যান্টের উপরে, যার মধ্যে এক বা একাধিক মেজর নিউট্রিয়েন্ট অবশ্যই থাকবে এবং যেটা প্ল্যান্টকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে। ওকে, দ্যাটস ইট। যদি আদার কোনো কোয়েশ্চেন থাকে আমি এটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। যদি আদার কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসের শুরুতে নোট করে রাখবে, নেক্সট ক্লাসের শুরুতে আমাকে বলবে।